দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। ভূগোল ক্লাসে তোমাদের সকলকে অভিনন্দন জানাই। আজ আমরা নিবিড় কৃষি বা প্রগাঢ় কৃষি বা নিবিড় জীবিকা সত্তা ভিত্তিক কৃষির বিষয়ে আমরা জানব। নিবিড় কৃষির সংজ্ঞা, বৈশিষ্ট্য, প্রধান ফসল এবং কোন কোন দেশে এই নিবিড় কৃষি প্রচলিত রয়েছে, আর নিবিড় কৃষিকে প্রাচ্য কৃষি বলা হয় কেন, এই সম্পর্কে আমরা আজকের ক্লাসে জানব। তোমরা সবাই মন দিয়ে বিষয়গুলো শুনে নাও। নিবিড় কৃষি, নিবিড় কথাটার মধ্যেই এটা লুকিয়ে আছে অর্থ। নিবিড় মানে ঘন, প্রগাঢ়, প্রগাঢ় মানেও কি না, তারও অর্থ হলো ঘন। আমরা মৌসুমী জলবায়ু অঞ্চলের মানুষ। ভারত, বাংলাদেশ, চীন, মায়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, জাপান, এক কথায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির অধিকাংশই মৌসুমী জলবায়ুর দ্বারা প্রভাবিত। এই মৌসুমী জলবায়ু অঞ্চলে জমির আয়তনগুলি খুব ছোট ছোট বা ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বা বহু মালিকানায় বিভক্ত। তোমরা সবাই জানো, আমরা যে অঞ্চলে বসবাস করি, পশ্চিমবঙ্গ বা আমাদের দেশ ভারতবর্ষ, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ যে আমাদের যে এলাকার যে কৃষি জমিগুলো অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বা বহু মালিকানায় বিভক্ত। অর্থাৎ দেখো, জমিগুলো আল দ্বারা বিচ্ছিন্ন, 2 কাঠা, 4 কাঠা, 5 কাঠা, 10 কাঠা, 12 কাঠা, এইভাবে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত। আর তোমরা এটাও জানো, এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে, যেগুলো একটু আগে নামগুলো বললাম, ভারত, বাংলাদেশ, মায়ানমার, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, জাপান, এই সমস্ত দেশগুলিতে জনঘনত্বও বেশি। অর্থাৎ এই সমস্ত দেশগুলিতে জনসংখ্যার পরিমাণ প্রচুর বেশি। এই প্রতিনিয়ত বিপুল পরিমাণ জনসংখ্যার খাদ্যের যোগান দেওয়ার জন্য আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়ার মৌসুমী জলবায়ুর দেশগুলিতে নিবিড় কৃষি প্রচলিত রয়েছে। নিবিড় মানে কি না, ঘন, একটু আগে বললাম। বছরে 2 বার বা 3 বার ফসল ফলানো হবে, অর্থাৎ জমিকে প্রায় কোনো সময়ই ফাঁক রাখা হয় না। কৃষক চেষ্টা করে সারা বছর ধরেই জমিতে কোনো না কোনো ফসল ফলানোর চেষ্টা করে, অর্থাৎ জমিকে কৃষিকাজে সারা বছর ব্যস্ত রাখে। কৃষক, কৃষকের যন্ত্রপাতি সারা বছর কৃষিকাজে নিযুক্ত থাকে। নিবিড় কৃষির ক্ষেত্রে কৃষকের মূল উদ্দেশ্যই হলো যে স্বল্প পরিমাণ জমিতে যত বেশি বেশি পরিমাণে অর্থ বিনিয়োগ করে বা মুনাফা বিনিয়োগ করে সবচেয়ে কত বেশি বেশি পরিমাণে ফসল উৎপাদন করা যায় তার প্রচেষ্টা করা। কারণ একটু আগেই বললাম যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি হচ্ছে জনবহুল দেশ। এই জনবহুল দেশগুলিতে প্রতিনিয়ত বিপুল পরিমাণ জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটাতে প্রচুর পরিমাণ খাদ্যশস্য দরকার বা শাকসবজি দরকার, কিন্তু জমির আয়তন তো কম। এই স্বল্প পরিমাণ জমিতেই তাই অধিক পরিমাণে মনুষ্য শ্রম এবং মূলধনের প্রয়োগ ঘটিয়ে খুব ঘন ঘন বা নিবিড়ভাবে বহু ফসলি শস্যের চাষ করা হয়। এবার আমরা জেনে নিই নিবিড় কৃষির কি সংজ্ঞা রয়েছে বা নিবিড় কৃষি কাকে বলে। যে কৃষি পদ্ধতিতে স্বল্প পরিমাণ জমিতে সর্বোচ্চ পরিমাণ মনুষ্য শ্রম ও মূলধনের প্রয়োগ ঘটিয়ে সর্বাধিক পরিমাণে ফসল উৎপাদনের চেষ্টা করা হয়, সেই কৃষিকে নিবিড় কৃষি বা প্রগাঢ় কৃষি বলা হয়। এই নিবিড় কৃষি বা প্রগাঢ় কৃষির কতগুলো সাধারণ বৈশিষ্ট্য রয়েছে। যেমন, 1. কৃষি জমিগুলি ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে এবং বহু মালিকানায় বিভক্ত। 2. মাথাপিছু জমির পরিমাণ অত্যন্ত কম। ওই যে একটু আগে বললাম, 2 কাঠা, 5 কাঠা, 10 কাঠা, 12 কাঠা, 15 কাঠা বা 1 বিঘে। হেক্টর প্রতি উৎপাদন অত্যন্ত বেশি, কেননা খুব ঘন ঘন বা নিবিড়ভাবে চাষ করা হয়, তাই বিঘা প্রতি বা হেক্টর প্রতি উৎপাদন যথেষ্ট বেশি। আমাদের এই নিবিড় কৃষির ক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশের বৃষ্টিপাত ছাড়াও শীতকালে জলসেচের ব্যবহার লক্ষ্য করা যায়। আর কৃষি জমিগুলিতে খুব নিবিড় বা ঘনভাবে কৃষিকাজ করা হয়, অর্থাৎ বছরের প্রায় কোনো সময়ই জমিকে ফেলে রাখা হয় না। বছরে 2 বার বা 3 বার কৃষিকাজ করা হয়, অর্থাৎ এক কথায় আমাদের এখানকার নিবিড় কৃষি বহু ফসলি। কৃষিক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতির অভাব লক্ষ্য করা যায়। মানে আমাদের এখানে কৃষিক্ষেত্রে খুব একটা উন্নত যন্ত্রপাতির প্রয়োগ লক্ষ্য করা যায় না।
আমাদের এই নিবিড় কৃষিতে মনুষ্য শ্রম ও পশু শ্রমের প্রাধান্য লক্ষ্য করা যায়। মানে মানুষ নিজেও কায়িক পরিশ্রম বা দৈহিক পরিশ্রম করে এবং তার সঙ্গে গরু এবং মহিষকেও লাঙলের কাজে নিযুক্ত করে। অর্থাৎ পশু শ্রম এবং পেশি শ্রমের প্রাধান্য লক্ষ্য করা যায়। আর এই নিবিড় কৃষিক্ষেত্রে উন্নত সার, বীজ, ঔষধ প্রভৃতির যথেষ্ট অভাব রয়েছে। অর্থাৎ যতটা পরিমাণ সার, ঔষধ বা বীজের প্রয়োজন হয় ততটা পরিমাণ সঠিকভাবে দেওয়া হয় না। নিবিড় কৃষির ক্ষেত্রে রোগ পোকার প্রাদুর্ভাব যথেষ্ট বেশি লক্ষ্য করা যায়। আর এই যে নিবিড় কৃষি, এতে উৎপন্ন ফসল মূলত জীবন ধারণের উদ্দেশ্যেই ব্যবহৃত হয়। অর্থাৎ উদ্বৃত্ত বিশেষ হয় না বললেই চলে। অর্থাৎ কৃষক যে কৃষিকাজের যে ফসল উৎপাদন করে তা স্থানীয় চাহিদা মেটাতেই শেষ হয়ে যায়। আর অধিকাংশ ক্ষেত্রেই কৃষক হয় অশিক্ষিত প্রকৃতির, অর্থাৎ এদের শিক্ষাগত যোগ্যতা হয়তো বেশি নেই, কিন্তু এরা অভিজ্ঞতার মাধ্যমে দক্ষ। অর্থাৎ প্রায় প্রতি বছর কৃষিকাজ করার ফলে এরা শিক্ষাগত যোগ্যতা না থাকলেও কৃষিকাজ সম্পর্কে এদের একটা সুস্পষ্ট ধারণা রয়েছে। কৃষিক্ষেত্রে উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার অভাব রয়েছে। আর বছরে 2 থেকে 3 বার ফসল ফলানোর চেষ্টা করা হয়, একটু আগে বললাম। এই হলো নিবিড় কৃষির বৈশিষ্ট্য। এই নিবিড় কৃষিতে যে প্রধান উৎপন্ন ফসলটির নাম কি? না ধান। আরও অন্যান্য শাকসবজি বা খাদ্যশস্য উৎপাদিত হয়, কিন্তু প্রধান ফসলটি হলো ধান। আমাদের এই মৌসুমী জলবায়ু অঞ্চলেই নিবিড় কৃষি দেখা যায়। কোথায় কোথায় দেখা যায়? কোন কোন দেশ? না দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহ বা প্রাচ্যের দেশসমূহ এই প্রকার কৃষিকাজ লক্ষ্য করা যায়। দেশগুলি হলো চীন, ভারত, বাংলাদেশ, মায়ানমার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাপান প্রভৃতি। এক কথায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ বা মৌসুমী জলবায়ুর দেশগুলিতেই নিবিড় কৃষি অধিক প্রচলিত রয়েছে। অর্থাৎ আমাদের মৌসুমী জলবায়ু হইল নিবিড় কৃষির অন্যতম দেশ বা অঞ্চল। এবার আসা যাক, নিবিড় কৃষিকে প্রাচ্য কৃষি বলা হয় কেন? তোমরা দেখবে দুটো কথা আছে। পৃথিবীর বিভিন্ন দেশগুলোর ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতির বিচারে দুরকম দেশের নামকরণ করা হয়েছে, প্রাচ্য এবং পাশ্চাত্য। প্রাচ্য বলতে উন্নয়নশীল বা অপেক্ষাকৃত অনুন্নত দেশগুলোকে বলা হয় প্রাচ্যের দেশ। অপরপক্ষে উন্নয়নশীলের থেকে বেশি উন্নত বা আরও বেশি অগ্রণী বা উন্নত দেশগুলোকে বা উন্নততর দেশগুলোকে পাশ্চাত্যের দেশ বলা হয়। তো নিবিড় কৃষিকে কেন প্রাচ্য কৃষি বলা হয়? না প্রাচ্যের দেশ যেগুলো অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলিতে, যেমন ভারত, বাংলাদেশ, মায়ানমার, জাপান, থাইল্যান্ড, এই উন্নয়নশীল দেশ বা এক কথায় প্রাচ্যের দেশগুলোতে এই নিবিড় কৃষি অধিক প্রচলিত রয়েছে। তাই নিবিড় কৃষির অপর নাম প্রাচ্য কৃষি। তাহলে কেন বলা হয় প্রাচ্য কৃষি? না প্রাচ্যের দেশগুলোতে এই নিবিড় কৃষি কাজ অধিক প্রচলিত রয়েছে, তাই নিবিড় কৃষির অপর নাম প্রাচ্য কৃষি। তাহলে আজকে আমরা কি জানলাম? না নিবিড় কৃষি বা প্রগাঢ় কৃষির সংজ্ঞা, তার বৈশিষ্ট্য, প্রধান ফসল এবং দেশসমূহ, আর নিবিড় কৃষিকে প্রাচ্য কৃষি বলা হয় কেন।